1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হবে কিনা কোনো দেশ, এই বিষয়ে বিভিন্ন দেশে 48টি গণভোট হয়েছে। তার অধিকাংশ ক্ষেত্রে সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। 2016 সালে ব্রিটেনের উদাহরণ তার একটা। একইভাবে আন্তর্জাতিকভাবে যদি আপনি দেখেন, তুরস্কের সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে জনসভা করেছেন, প্রচার করেছেন, সমস্ত কিছু করেছেন। ফলে সরকার যদি এটা করে, তা নিয়ে যারা প্রশ্ন করছেন তাদেরকে আমি শুধু এইটুকুই স্মরণ করিয়ে দিতে চাই, আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য ব্যবস্থা, নৈতিকভাবে এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব, এবং আইনগতভাবে এতে কোনো বাধা নেই। সত্যি সত্যি এখানে কেউ যদি বা কেউ কোনো সময় যদি জুলাই জাতীয় সনদে দেখাতে পারেন যে বিসমিল্লাহ তুলে দেওয়ার কথা আছে, তাহলে আমি ব্যক্তিগতভাবে সেদিন থেকে জুলাই জাতীয় সনদ সম্পর্কে কথা বলা বন্ধ করে দেব। একইভাবে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ মুছে দেওয়া হচ্ছে। যেই জুলাই জাতীয় সনদ বলছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের 3 আদর্শ এখন থেকে ভবিষ্যতের রাষ্ট্রের মূলনীতি হিসেবে উল্লেখিত হবে, সেটা মুক্তিযুদ্ধের বিরোধিতা কি করে হয়? ফলে বাধ্যবাধকতার জায়গাটার দিক থেকে শুধু এইটুকুই, একটা হচ্ছে গণভোটের মধ্য দিয়ে যে সংসদ তৈরি হবে 180 দিনের মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ। তারা আলাপ আলোচনায় স্বাক্ষর করে গেছেন। আমরা আশা করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে আন্তরিকতা দেখিয়েছেন, এই সনদ তৈরিতে সেটা অব্যাহত থাকবে। এই যে মানুষগুলো প্রাণ দিলেন, এই যে মানুষগুলো নিপীড়িত নির্যাতিত হলেন, তাদের এই নিপীড়ন নির্যাতন প্রাণদানের বিনিময়ে আজকে আমরা এখানে এসেছি। তারা যদি প্রাণ না দিতেন, তারা যদি প্রতিরোধ রচনা না করতেন, তারা যদি নিপীড়ন সহ্য না করতেন, তাহলে কি আমরা এখানে আসতাম? আমাদের আসার সেই সুযোগ ছিল না। ফলে তারা কি আমাদের কোনো দায় দায়িত্ব দিয়ে যান নাই? আমরা যারা জীবিত আছি, আমাদের উপর কি তাদের দেয়া কোনো দায়িত্ব নেই? সে দায়িত্বটা কি আসলে? সে দায়িত্বটা হচ্ছে এই রকম ব্যবস্থা যাতে তৈরি না হয় যেখানে এক ব্যক্তির ইচ্ছায় দেশ চালিত হবে। এক ব্যক্তির ইচ্ছায় দেশ চালিত হয়েছে, তার উদাহরণ কি? আমি দুটো উদাহরণ দেব আপনাদের। এই যে গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, তিনটা নির্বাচন হলো সাজানো, তার কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে বাংলাদেশে অন্তত পক্ষে 3টা সকলের গ্রহণযোগ্য অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল। এটা কিভাবে বাতিল হয়েছে? জাতীয় সংসদে কমিটি করা হয়েছে। সেই কমিটি, যদিও জাতীয় সংসদে তখন বিরোধী দল হিসেবে বিএনপি ছিল, আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে সেই কমিটি করা হয়েছিল। বিএনপি সেই কমিটিতে যোগ দেয়নি। আওয়ামী লীগের প্রতিনিধিদের নিয়ে আপনাদের এখানকার সুরঞ্জিত সেনগুপ্ত সেই কমিটির সদস্য ছিলেন, এবং সুরঞ্জিত সেনগুপ্ত 1972 সালের সংবিধান প্রণয়নের সময় গণপরিষদের সদস্য ছিলেন। সেই কমিটি 104 জন লোককে আমন্ত্রণ জানিয়েছিল। কারা? সাবেক প্রধান বিচারপতি, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের নেতা। তার মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও ছিলেন। রাজনৈতিক দলকে যখন ডাকা হয় তখন আওয়ামী লীগের শেখ হাসিনাকেও ডাকা হয়েছিল দলের প্রধান হিসেবে। 104 জনকে ডেকে আলাপ আলোচনা করে 25টা মিটিং করলো কমিটি।
করে সিদ্ধান্ত নিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছু খুঁটিনাটি পরিবর্তন করা হবে। কি পরিবর্তন হবে? যে 2007-8 সালে 2 বছর ছিল, এইটা বন্ধ করতে হবে। কিভাবে করা যায়? 90 দিনের লিখে দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকার মাত্র 90 দিন থাকবে এবং বিদেশের সাথে কোনো চুক্তি করতে পারবে না। কমিটি সেই সিদ্ধান্ত নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করলেন। দেখা করার পরে ফেরত এসে তারা সম্পূর্ণ রকম বদল করে দিয়ে বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবেই না। একজন লোক, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন যে ভবিষ্যতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না। আরেকটা উদাহরণ দিই, এগুলি নির্বাচন সংশ্লিষ্ট। আপনারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, অতীতে ছিলেন, নাগরিক হিসেবে আপনাদের অধিকার আছে। বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বলা হয় যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দেন, তাই তো? সেটাই লেখা আছে, বলা হচ্ছে। এখন এই যে 3টা নির্বাচন হয়েছে, তার আগে এক পর্যায়ে বলা হলো যে নির্বাচন কমিশনের প্রধান এবং কমিশনারদের নিয়োগের জন্য একটা সার্চ কমিটি করা হবে। সেই সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো নাম দেবেন। নাম দেওয়ার পর সেই কমিটি সেগুলি বাছাই করবেন, করে তখন এটা রাষ্ট্রপতিকে দেবেন। তারপরে রাষ্ট্রপতি তার থেকে কাউকে নিয়োগ দিতে পারবেন। খেয়াল করে দেখুন, রাজনৈতিক দলগুলো দেবে, সেই নাম থেকে বাছাই করে সার্চ কমিটি দেবে। এইটাই আমাদেরকে বোঝানো হয়েছে। এই 3টি নির্বাচনের ব্যাপারে যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল, সেই তদন্ত কমিশন কাগজে পত্রে প্রমাণ সহ এটা আবিষ্কার করেছে যে একবার প্রধান নির্বাচন কমিশন হিসেবে রকিব সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয়, কোনো রাজনৈতিক দল তার নাম প্রস্তাব করেনি। সেই প্রস্তাব এসেছিল শেখ হাসিনার দপ্তর থেকে। আপনার ভোটের অধিকার বাতিল করে দেবেন একজন ব্যক্তি, সেই নির্বাচনকে সাজিয়ে তুলবে, তার লোক ঠিক করবেন একজন ব্যক্তি। সেই ব্যবস্থায় ফিরে যেতে চান? চান কিনা সেই প্রশ্নটাই করুন। নাগরিক হিসেবে এটা কি আপনার দায়িত্ব নয়? নাগরিক হিসেবে আপনার আমার কি এটা দায়িত্ব নয়? যারা প্রাণ দিয়ে আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিয়ে গেলেন যে এই ব্যবস্থা থাকতে পারে না, তারপরে আমরা কি করব বলুন তো? কেউ কেউ বলছেন, আমি আরেকটা উদাহরণ দেই কিভাবে এক ব্যক্তির শাসন বাংলাদেশের বিদ্যমান সংবিধানের মধ্যে আছে। বিদ্যমান সংবিধানে আছে, কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি 2টো নিয়োগ দিতে পারবেন নিজের ইচ্ছায়, প্রধানমন্ত্রী, আরেকটা হচ্ছে কোনো রকম পরামর্শ ছাড়া প্রধান বিচারপতি, তাই তো? তো তাহলে এই যে বলা হয় যে রাষ্ট্রপতি পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেন, কিভাবে দেন? তিনি পরামর্শ করেন প্রধানমন্ত্রীর সাথে না করেন না? যদি তিনি না করে থাকেন, তিনি কনস্টিটিউশন ভায়োলেট করেন। আর যদি তিনি করে থাকেন, তার পরিণতি হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আর সেই পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে এইচ.টি. ইমাম স্পষ্ট করে বলেছিলেন ছাত্রলীগের কর্মীদের, তোমরা পরীক্ষা দাও, বাকিটা আমরা দেখব। আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন যোগ্যতা মেধায় যদি প্রতিদ্বন্দ্বিতাও করতে না পারে, সেই ব্যবস্থা চান? আপনি আজকে প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আপনি তো নিশ্চিত করে বলতে পারেন না আপনার সন্তান প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার যোগ্যতা মেধা থাকা সত্ত্বেও সেই সুযোগ সে পাবে কি পাবে না। কারণটা কি? কারণ হচ্ছে ওই যে রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য। এই যে ব্যবস্থা, এক ব্যক্তির শাসন, সেটা বদলাবার উপায় কি? সেটা বদলাবার উপায় হচ্ছে আপনার সংবিধানে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে এই এক ব্যক্তির বদলে
আমরা যেন এটা নিশ্চিত করতে পারি যে জনপ্রতিনিধিরা সকল দলের অর্থাৎ সংসদের মধ্য দিয়েই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করা হবে, যেখানে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল একত্রে বসে আলাপ আলোচনা করে এই নিয়োগটা দেবেন। পাবলিক সার্ভিস কমিশন তৈরি হবে এমন প্রক্রিয়া পদ্ধতির মধ্য দিয়ে যাতে করে সংসদের জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, কমিটিতে আলাপ করে সুনির্দিষ্টভাবে নাম রাষ্ট্রপতিকে দিয়ে বলবে এটার মধ্যে স্বাক্ষর করুন। রাষ্ট্রপতির আর কিছু করার নেই। এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো না করে বাংলাদেশে যদি আমরা এখনো এই আশায় বসে থাকি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, তাহলে আমরা কোন স্বর্গে বাস করি সেটা আপনারাই ভালো বুঝবেন। প্রতিষ্ঠান তৈরি না করে ব্যক্তির ক্ষমতা নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার প্রক্রিয়াটাই হচ্ছে এই জাতীয় সনদের মূল লক্ষ্য।